সবার প্রথমেই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2025 আসতে চলেছে এবং 2025-এ কোন 10টি ভুল আমাদের একান্তভাবে করা উচিত নয়। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব 2025 সালে কোন কোন জিনিস আমাদের অ্যাডপ্ট করা উচিত এবং কোন কোন জিনিস আমাদের ছেড়ে দেওয়া উচিত। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনারা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখেননি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা জানি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা আপনাদের কাছে একান্তভাবে ফ্রি, কিন্তু আমাদের মোটিভেশন বাড়াতে এটা সহায়তা করে। 1 নম্বর হলো রিমুভ ইওর আননেসেসারি আইটেম ফ্রম ইওর রুম। আমাদের প্রত্যেকেরই ঘরে কিছু না কিছু জিনিস থাকে যেই জিনিসগুলো অপ্রয়োজনীয়, কিন্তু সেইগুলো আমরা ন্যাচারালি দেখা যায় যে ফেলে দিই না। কিন্তু ওই জিনিসগুলো আপনার কাছে অপ্রয়োজনীয় হলেও কেউ না কেউ পৃথিবীতে রয়েছে যার ওই জিনিসগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে। তা আপনি ওই জিনিসগুলো আপনার ঘর থেকে ফাঁকা করে দিলে কোনো একজন ব্যক্তি হয়তো কোথাও বসে রয়েছে যার এই জিনিসটার প্রয়োজন হতে পারে, অথবা আপনি নিজে থেকে সেই জিনিসটা তাকে দিয়ে দিতে পারেন। যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিরও একটা উপকার হয়ে যাবে। তার সাথে সাথে আপনার ঘরেও আপনি বেশ কিছুটা ফ্রি স্পেস পাবেন, যেটা কিনা আপনাকে একটা রিল্যাক্সেশন দেবে। অথবা আমরা যদি দেখি যে কোনো জিনিস যদি আমাদের কাছে কম থাকে, যে কোনো জামা কাপড় বলুন বা অন্য কোনো জিনিস, সেই জিনিসটা কিন্তু অনেক ছিমছাম ভাবে থাকে এবং জিনিসটা খুব দেখতেও সুন্দর লাগে। সুতরাং আমাদের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে ঘর থেকে সরিয়ে ফেলা একান্ত প্রয়োজন। বিশেষ করে তেমন ধরনের জিনিস যেগুলো আমরা দেখা যাচ্ছে যে গত 6 মাস অথবা 1 বছরে ইউজই করিনি, তারপরেও ঘরে পড়ে রয়েছে। নতুন বছর আসছে, আপনি দেখুন আপনার ঘরে এই ধরনের কোন কোন জিনিস রয়েছে, সেই সব জিনিসগুলোকে আপনি ফেলে দিন। অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে যার এই জিনিসের প্রয়োজন হতে পারে, তাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিন। 2 নম্বর হলো 1 in and 1 out। আপনি যে কোনো জিনিস যখন কিনবেন তখন একটা প্রিন্সিপাল মেনে চলুন, 1 in 1 out। অর্থাৎ আমি একটা শার্ট কিনছি, তখন আমার মাথায় রাখতে হবে যে আমি একটা শার্ট অন্তত আমার আলমারি থেকে বের করে ফেলি, অর্থাৎ সেটাকে বাইরে ফেলে দিই অথবা অন্য কাউকে দিয়ে দিই। কেননা আমরা দেখা যায় আননেসেসারি বহু জিনিস কিনতে থাকি এবং আমাদের আলমারি ভর্তি করতে থাকি। সেই জিনিস কিন্তু আমাদের দেখা যায় যে খুব একটা কাজে লাগে না, অথবা যেটা কিনলাম সেটা তো কাজে লাগছে, পেছনে একটা জিনিস পড়ে রয়েছে যেই জিনিসটা আমি পড়া বন্ধ করে দিলাম। তা আমি শুধু জামা কাপড়ের ক্ষেত্রে বলছি তা নয়, যে কোনো জিনিসে কিন্তু এই এক্সাম্পল প্রযোজ্য হতে পারে যে আমার কাছে একটা অলরেডি কোনো গেজেট রয়েছে, একটা হেডফোন রয়েছে, তারপরেও আমি দেখা যাচ্ছে যে আরো একটা হেডফোন কিনছি। আমার আগে ঠিক করতে হবে যে আগে যে হেডফোনটা আছে সেটাকে কি আমি ফেলে দিতে রাজি আছি, অথবা আপনার যদি প্রয়োজন না থাকে আপনি ফেলে দিন সেই জিনিসটা, তারপরে আর একটা জিনিস আপনি কিনুন। 3 নম্বর হলো ডোন্ট ডু এনিথিং আউট অফ ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। আমরা অনেক সময় দেখি আশেপাশের লোক কোনো একটা জিনিস ব্যবহার করছে, ধরে নিলাম যে আইফোন বেরিয়েছে। এবার আইফোন যখন বেরিয়েছে, আইফোন বেরোনোর সাথে সাথে আমার বন্ধু বান্ধব এই আইফোন কেনা শুরু করলো এবং তখন আমার কিন্তু একটা ফোমো কাজ করা শুরু করলো, ফিয়ার অফ মিসিং আউট। আমি বাকিদের থেকে আলাদা হয়ে যাচ্ছি না তো? অথবা কোনো ফিল্ম রিলিজ করেছে যেটা আমার খুব একটা দেখার ইচ্ছা নেই, কিন্তু ওই ফোমো যে ফিয়ার অফ মিসিং আউট, যে আমি বাকিদের থেকে আলাদা হয়ে যাব না তো, বা ওই জিনিসটা আমার হাতছাড়া হয়ে যাবে না তো। তাই এই ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ফোমো কাজ করে। ইনভেস্টমেন্টের ব্যাপারেও একই জিনিস। অনেক সময় দেখা যায় যে আমার বন্ধু বান্ধব কেউ আছে যারা বিটকয়েনে ইনভেস্ট করছে, ধরে নিলাম ক্রিপ্টোকারেন্সি, অথবা মার্কেটে ইনভেস্ট করছে, সেটা দেখে আমার মধ্যে একটা ফোমো কাজ করছে যে সে বোধহয় একটা টাইমে খুব রিচ হয়ে যাবে আর আমার বোধহয় কিছুই হয়ে উঠবে না। তা আপনি যখনই ডিসিশন নেবেন, একটা জিনিস খালি মাথায় রাখবেন, কোনো ডিসিশন ফোমো থেকে নেবেন না। আপনার যদি অরিজিনালি মনে হয় যে ওই কাজটি করা উচিত, তাহলে আপনি অবশ্যই সেই কাজটি করুন। কিন্তু যদি আপনি সেই ডিসিশন ফোমো থেকে নিয়ে নেন এবং দেখা যায় যে আপনার সামনে যে ব্যক্তি আছে যাকে দেখে আপনি এই ডিসিশন নিয়েছেন, সেও ওই ডিসিশন কোনো এক ফোমো থেকে নিয়েছে, যার ফলে দেখা যাবে সেই ধরনের ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। সোজা কথায় বলতে গেলে আমরা যখন কোনো ডিসিশন নেব, সেই ডিসিশনের উপর পুরো কন্ট্রোল জানি আমাদের নিজেদের থাকে। 4 নম্বর হলো
বাই হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিডেড অর লাভ। এখন আমরা যখন পার্সোনাল ফিনান্সের ভিডিও বানাই, অনেক ব্যক্তি মনে করে যে আমরা বোধহয় কোনো জিনিস কেনার ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু একেবারেই নয়। তার জন্যই আমি বলছি যে এমন কোনো জিনিস যদি আপনার থাকে যেটা অ্যাকচুয়ালি আপনি ভালোবাসেন অথবা আপনার প্রয়োজন আছে, সেই জিনিসটা আপনি কিনুন, কিন্তু সেটা জানি ইম্পালসিভ পারচেজ না হয়। ধরে নিলাম যে আমার একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কেনার ইচ্ছা আছে, যেই জিনিসটা আমি বাজাতে ভালোবাসি, একটা পিয়ানো আমি বাজাতে ভালোবাসি। এখন আমি যদি দেখা গেল কিপটিমি করে সেই প্রোডাক্টটি না কিনলাম, তা আমি কিন্তু আমার লাইফের একটা বড় এক্সপিরিয়েন্স লস করলাম, যেই জিনিসটা আমি আর অন্য কোনো কিছু থেকে পেতে পারি না। লাইফের আসল উদ্দেশ্য অ্যাকচুয়ালি ভালো থাকা। যেভাবেই একটা মানুষ ভালো থাকতে পারে সেইভাবেই ভালো থাকা। সেই ভালো থাকার যে প্রসেসটা রয়েছে তার মধ্যে কিন্তু এইসব জিনিসও রয়েছে, যেখানে আমাদের কোনো কিছু প্রোডাক্ট পারচেস করতে হবে কোনো একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা এইসব জিনিসকে পুরোপুরি রকম ভাবে অ্যাভয়েড করে যেতে পারি না। সুতরাং কোনো একটা জিনিস যদি আপনি অ্যাকচুয়ালি ভালোবাসেন তাহলে সেই জিনিসটা অবশ্যই কিনুন। সেই সব জিনিসে আপনি এই পার্সোনাল ফিনান্সের এই ধরনের রুলস আপনার ইউজ করার কোনো প্রয়োজন নেই যে আমি 10,000 টাকার কোনো একটি প্রোডাক্ট কিনছি, সেটা 10 বছর পরে হতে পারে আমার 50,000 টাকা হয়ে গেল কি 1 লাখ টাকা হয়ে গেল। অত কিছু ভাবার কিন্তু প্রয়োজন নেই। কেননা ধরে নিলাম আপনি যদি এখন 30 বছর বয়সে থাকেন এবং 30 বছর বয়সে আপনি কোনো একটা জিনিস কিনবেন ভেবেছেন এবং আপনি সেই জিনিসটা কিনলেন না, না কিনে সেটাকে ইনভেস্ট করলেন এবং 20 বছর পরে দেখা গেল সেটা 10 ডবলও হয়ে গেল। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি যে 10 ডবলও হয়ে গেল। এবার 20 বছর পরে আপনি সেই প্রোডাক্টটি কেনার জন্য গেলেন, কেনার জন্য গিয়ে সেই প্রোডাক্টটি আপনি ঘরে নিয়ে আসলেন, কিন্তু ওই 20 বছর আগে যে আনন্দটা পেতেন ওই প্রোডাক্টটি কেনার জন্য, আপনি কিন্তু এই 50 বছর বয়সে এসে অথবা 60 বছর বয়সে এসে সেই আনন্দ পাবেন না যেটা কিনা 30 অথবা 40 বছর বয়সে আপনি পেতেন। এছাড়াও 20 বছর ধরে কিন্তু আপনি সেই প্রোডাক্টটি ইউজ করতে পারতেন এবং সেটা ইউজ করার যে স্যাটিসফ্যাকশন সেটাও কিন্তু আপনার হতো। সুতরাং সবকিছু পয়সা দিয়ে বিচার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এইসব জিনিসে বিচার না করাই ভালো। 5 নম্বর হলো ডোন্ট টেক টু মাচ রেজলিউশন। যখনই নিউ ইয়ার আসে, এখন যেরকম 2025 আসতে চলেছে, তখনই কিন্তু আমরা বেশ কিছু রেজলিউশন নেওয়ার চেষ্টা করি। দেখা গেল আমরা 10টা রেজলিউশন বানিয়ে নিলাম যে 10টা রেজলিউশনের উপর আমরা 2025-এ কাজ করব। কিন্তু এতগুলো রেজলিউশন বানিয়ে নেওয়ার ফলে একটা জিনিসের প্রবলেম হয়ে যায় যে কোনো রেজলিউশনের উপর আমাদের কাজ করা হয়ে ওঠে না এবং দেখা গেল 10টার মধ্যে একটা রেজলিউশন আমরা দেখা গেল ঠিকঠাক ভাবে কমপ্লিট করলাম এবং সেটা অ্যাচিভ করলাম, কিন্তু আমাদের ব্রেন এটা মেনে নেয় যে আমি যদি 10টা কোনো রেজলিউশন নিই তার মধ্যে 9টাই আমি মানবো না। এটা স্বাভাবিক একটা ঘটনা। এক সময় না এক সময় ব্রেন এটাকে মেনে নেবেই যে আমার নেচারই এটা। তার থেকে বরং আমাদের একটা থেকে দুটো রেজলিউশন যদি আমি নিই এবং সেই দুটোকেই ফুলফিল করি, তাহলে আমাদের ব্রেন কিন্তু এটা মেনে নেবে যে আমি যদি কোনো রেজলিউশন নিই সেটাকে আমরা অবশ্যই পূরণ করি। এছাড়াও যে কোনো রেজলিউশন নিলে তার মধ্যে কিন্তু বেশ কিছু সাব রেজলিউশনও কিন্তু চলে আসে। আমি যদি মনে করি যে আমি এবছর আমার হেলথ ভালো করব, তার সাথে সাথে অটোমেটিক্যালি বেশ কিছু সাব রেজলিউশন কিন্তু আমার কাছে চলে আসলো। যেমন আমার হেলদি ফুড খেতে হবে আমাকে, এছাড়াও দেখা গেল যে আমাকে এক্সারসাইজ করতে হবে, আমাকে সঠিক সময় ঘুমোতে যেতে হবে এবং সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে। এই ধরনের বেশ কিছু জিনিস অটোমেটিক্যালি আমার কাছে চলে আসে। সুতরাং এক্সট্রা ভাবে 10টা 15টা রেজলিউশন নেওয়ার আমার কিন্তু কোনো প্রয়োজন নেই। তা আমি যদি একটা জিনিসের উপরই স্টিক থাকি এবং সেই জিনিসটাই আমি পূরণ করি, তাহলে আমাদের ব্রেনও সেইভাবে তৈরি হয়ে যাবে আগামী বছরগুলোর জন্য যে কোনো জিনিস যখন আমরা ঠিক করেছি করব, তাহলে সেটা আমরা 100% করব। 6 নম্বর হলো গিভ প্রায়োরিটি টু ইয়োর পার্সোনাল লাইফ। অনেক ব্যক্তি আছেন, বিশেষ করে যারা বয়স্করা থাকেন, দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের মোহের মধ্যে থাকেন এবং তাদের লাইফে তারা নিজের পার্সোনাল ফিনান্স তো ম্যানেজ করেন, তার সাথে সাথে দেখা যায় তার সন্তান দরকার পড়ে তার সন্তানের জানি কোনো অর্থনৈতিক অসুবিধায় না পড়ে তার ব্যবস্থাও করে যায় এবং সেই ব্যবস্থা করতে গিয়ে নিজেকে একটা খালি মানি মেশিন বানিয়ে নেয়। তাই এই ধরনের মেন্টালিটি হতে পারে খুব কম সংখ্যক মানুষের আছে, কিন্তু কিছু মানুষ অবশ্যই রয়েছে যারা কিনা এই ধরনের মানসিকতা আছে এবং তাদেরকে বলবো যে এইসব মানসিকতা থেকে অবশ্যই বেরিয়ে আসুন
এটা যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আপনার নিজের লাইফ আপনি বাঁচার চেষ্টা করুন। আপনি যদি নিজের লাইফই এনজয় করতে না পারলেন এবং আপনি একসময় পৃথিবী থেকে চলে গেলেন, আপনার সন্তানও দেখা যাবে আপনার মতন একই কাজ করে যাবে, যে তার পরের জেনারেশনের লাইফ ঠিক করতেই ব্যস্ত হয়ে থাকবে, সেও তার লাইফ এনজয় করতে পারবেন না। সুতরাং আপনি দরকার পড়ে আপনার যে নিজের লাইফ সেই দিকে দেখুন। আর অটোমেটিক্যালি আমার পরের জেনারেশনের উপর বেসিক কিছু দায়িত্ব অবশ্যই থাকে, তাদের পড়াশোনা করানো। তারা যতদিন আমার আন্ডারে রয়েছে, আন্ডারে মিন্স বলতে চাইছি অর্থনৈতিকভাবে আমার উপর ডিপেন্ডেবল রয়েছে, ততদিন তাদের যতটা ফেসিলিটিস দেওয়া যায় ততটা ফেসিলিটিস দেওয়া, বাকি জিনিসটা তারা নিজেরা কিন্তু একটা টাইমে দেখে নিতে পারবে আমি যদি তাদেরকে সঠিকভাবে মানুষ করি। প্রত্যেক ব্যক্তিরই দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ যতই গরিব আকারে হোক না কেন, মৃত্যুর সময় কিছু না কিছু জিনিস অটোমেটিক্যালি সে রেখে যায়। কেউ কিন্তু তার 100% সম্পত্তি পুরো ভোগ করে যেতে পারে না। পৃথিবীতে সামান্য কিছু মানুষ হয়তো থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না কেউ 100% তার সম্পত্তি পুরোপুরি রকম ভাবে ভোগ করে যেতে পারে। আপনার অবর্তমানে অটোমেটিক্যালি আপনার পরের জেনারেশন কিছু না কিছু পাবেই। সুতরাং আপনি দেখুন আপনার লাইফটা কিভাবে আরো ভালো করে আপনি বাঁচতে পারেন। 7 নম্বর হলো স্পেন্ড মানি ফর ইউর এক্সপিরিয়েন্স। আমরা ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন ধরনের জিনিস কিনতেই ব্যস্ত থাকি, যে আমার কাছে আরো ভালো ফোন হবে, আমার কাছে আরো ভালো জামা কাপড় হবে, যাতে সেই ধরনের জামা কাপড় দেখে আরেকজনের তাক লেগে যায়। এই ধরনের একটা মেন্টালিটি থাকে। আমি বরং বলবো যে আপনি ওই একই খরচাই করুন, কিন্তু সেই খরচাটা আপনার এক্সপিরিয়েন্সের ওপর খরচা করুন। হতে পারে আপনি পাহাড় ভালোবাসেন, আপনি পাহাড়ে ঘুরতে যান। হতে পারে আপনার হিস্ট্রি ভালো লাগে, আপনি বিভিন্ন ধরনের হিস্ট্রির বই কিনুন, আপনি হিস্টোরিক্যাল যে প্লেসগুলো রয়েছে সেখানে আপনি ঘুরতে যান। হতে পারে আপনি গিটার বাজাতে ভালোবাসেন, আপনি গিটার কিনুন, গিটার শিখুন। হতে পারে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে ভালোবাসেন, আপনি আপনার বন্ধু বান্ধব যারা পুরনো বন্ধু বান্ধব রয়েছে তাদের এক জায়গায় নিয়ে আসুন এবং নিয়ে এসে তাদের সাথে আড্ডা মারুন, যাতে আপনার কাছে একটা স্টোরি তৈরি হয়, আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, যেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি আপনার সারাটা জীবন বাঁচতে পারেন। সুতরাং সবসময় যে আমাদের কোনো একটি প্রোডাক্টের উপর খরচা করতে হবে সেই জিনিসটা কিন্তু নয়। আমার পার্সোনাল যে ওপিনিয়ন সেটা হলো যে আমাদের এক্সপিরিয়েন্সের উপর খরচা করা সব থেকে বেশি প্রয়োজন, যাতে সেই এক্সপিরিয়েন্স গুলো আমাদের লাইফের পথপ্রদর্শক হিসাবে তো এক তো কাজ করে, আর 2 নম্বর আমাদের একটা স্যাটিসফ্যাকশন দেয়, যেটাকে হিন্দিতে বলে না যে একটা সুকুন দেয় আমাদেরকে। তা সেই সুকুন যদি আমরা পেতে পারি, সেই শান্তি যদি আমরা পেতে পারি, তবেই কিন্তু সেই টাকা খরচা করার সঠিক যে উদ্দেশ্য সেটা ফুলফিল হয়েছে বলে আমার মনে হয়। 8 নম্বর হলো ডোন্ট বিলিভ অন ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। প্রত্যেকেই আমরা ইনভেস্টমেন্ট করি। কেউ হয়তো দেখা যাবে যে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বন্ডে ইনভেস্টমেন্ট করে, কেউ গভর্নমেন্ট বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্ট করে, কেউ দেখা গেল যে শেয়ারে করে, কেউ মিউচুয়াল ফান্ডে করে, কেউ রিয়েল স্টেটে করে, কেউ গোল্ডে করে। তা একটা যে কোনো টাইপ অফ ইনভেস্টমেন্ট যেটা রয়েছে তার উপর বেশি ডিপেন্ড করা একান্তভাবে উচিত নয় বলে আমার মনে হয়। বহু মানুষ আছেন যারা হয়তো বলবেন যে আমাদের রিয়েল স্টেটে ইনভেস্ট করা উচিত না, আমাদের স্টকে ইনভেস্ট করা উচিত, অথবা দেখা গেল আমাদের গোল্ডে ইনভেস্ট করা উচিত। আমরা কিন্তু প্রত্যেকের কথা অবশ্যই শুনবো, কিন্তু তার সাথে সাথে একটা জিনিসও মাথায় রাখবো যে কোনো একটা জিনিসের উপর আমাদের ইনভেস্টমেন্টের যে ডিপেন্ডেন্সি সেটা বাড়িয়ে ফেলা একেবারেই উচিত না। যতই যে কোনো পার্সোনাল ফিনান্স অ্যাডভাইজার আপনাকে কোনো না কোনো সাজেশন দিক না কেন যে মার্কেটে আপনি বেশি রিটার্ন পাবেন, তারপরেও কিন্তু আপনার উচিত যে আপনার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করা। 9 নম্বর ডোন্ট বাই এনিথিং আউট অফ ইমোশন। আমি বহু গল্প শুনেছিলাম, তার মধ্যে একটা গল্প হলো কোনো একজন ব্যক্তি, হয়তো আমি কোনো নিউজ পেপারে পড়েছিলাম অথবা কোনো ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, কোনো একজন ব্যক্তি তার এক বন্ধু আছে, সে বন্ধু ফট করে একটা ইমোশনের বশে সে চলে গেছে যে কার শোরুমে এবং সেখান থেকে একটা BMW কিনে নিয়ে চলে এসেছে। এবার প্রথম 1 মাস 1.5 মাস তো বেশ ভালোই কেটেছে, তারপরে তার যখন EMI দিতে হয়েছে তখন কিন্তু তার চোখ খুলেছে। তা খুব কম লোক এই ধরনের পাওয়া যায়, কিন্তু কিছু লোক অবশ্যই আছে যে একটা ইমোশনের বশে গিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসে। তা ইমোশনের বশে আপনি কোনো সময় কোনো ধরনের কোনো লায়াবিলিটি অ্যাটলিস্ট কিনবেন না। আপনি কোনো প্রপার্টি কিনলেন, আপনি কোনো জায়গায় ইনভেস্ট করলেন, তবুও আমি ধরে নিতে পারি যে আপনার ইনভেস্টমেন্ট আপনি ইমোশনের বশে করেছেন, কিন্তু এমন একটা জায়গায় আপনি ইনভেস্ট করেননি, যে এমন একটা জায়গায় পয়সাটি দেননি যেখানে আপনার লোকসান মারাত্মকভাবে হয়ে যেতে পারে। হতে পারে আপনি গোল্ডে ইনভেস্ট করেছেন, কিছু গোল্ড কিনে নিয়ে চলে এসেছেন,
তার ভ্যালু কিন্তু ড্রপ করবে না। অ্যাটলিস্ট আপনার টাকা যেখানে আছে সেখানে আছে। হতে পারে আপনি জুয়েলারি কিনেছেন, আপনার মেকিং চার্জ কিছু গেছে, কিন্তু এমন নয় যে আপনি বাড়িয়ে এনেছেন আর সেই প্রোডাক্টটির দাম হাফ হয়ে গেছে। কিন্তু আপনি ইমোশনের বশে দেখা গেল আপনি একটা গাড়ি কিনে নিলেন, অথবা দেখা গেল আপনি কোনো আইফোন কিনে নিলেন। এই ধরনের যে বড় ডিসিশন, সেই ডিসিশন আপনি নিয়ে নিলেন ইমোশনের বশে এসে। তা এই ধরনের জিনিস একেবারেই করবেন না। এইগুলো কিন্তু আপনার অ্যাসেট নয়, আপনার লায়াবিলিটি। তা যখনই আপনি কোনো লায়াবিলিটির উপর ইনভেস্ট করবেন, অবশ্যই আপনার মনে শুনবেন না, আপনার ব্রেনের শুনে তারপরে আপনি আপনার কাজ করুন। আর 10 নম্বর হলো, ডোন্ট নেগলেক্ট ইওর এমার্জেন্সি ফান্ড অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। এমার্জেন্সি ফান্ডকে কিন্তু কখনোই ইগনোর করবেন না, আপনার কাছে যত ধরনের প্রলোভন আসুক না কেন। হতে পারে আপনার কাছে যে এমার্জেন্সি ফান্ড রয়েছে 3 লাখ টাকা, আমি ধরে নিলাম যে আপনার কাছে এমার্জেন্সি ফান্ড রয়েছে 3 লাখ টাকা। আপনার কাছে প্রলোভন এসে 3 লাখ টাকা ইনভেস্ট করুন, 2 বছর পরে ওটা 30 লাখ টাকা হয়ে যাবে। তারপরেও কিন্তু আপনি আপনার এমার্জেন্সি ফান্ড কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। ওটা একেবারে কোনো জায়গায় পার্ক করা রয়েছে, দরকার পড়ে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে, সেখানেই থাকতে দিন। আইডিয়ালি ওটা যদি এফডিতে থাকে আরো ভালো। যদি এফডিতে আপনি কম ইন্টারেস্ট পাচ্ছেন সেখানেই আপনি রাখুন, কিন্তু সেটাকে হাত লাগাবেন না। এবং আপনি প্রতি বছর একবার করে অ্যাটলিস্ট রিভিউ করুন যে আপনার এমার্জেন্সি ফান্ডের পরিমাণ ঠিক আছে তো। কেননা দেখা গেল আমাদের আইডিয়ালি যে 1 বছরের এমার্জেন্সি ফান্ড রাখা উচিতই। এবার আপনার ফ্যামিলি খরচা দেখা গেল 25,000 টাকা, এবং 25 × 12 3 লাখ টাকা। এবার আপনি যদি চান ওটাকে আরো বাড়াতে পারেন, 3 বছর মতন আপনি করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যতদিন ওটাকে বাড়াতে পারবেন, আপনার যে মনের শান্তি আছে সেই শান্তি তত বেশি বাড়বে। আমি 1 বছরের উদাহরণ দিচ্ছি যে আপনি 1 বছরে দেখা গেল 3 লাখ টাকা, এবার আপনি 3 লাখ টাকা পার্ক করে দিয়ে কোথাও আপনি নিশ্চিন্তে আছেন, আমার কাছে তো এমার্জেন্সি ফান্ড আছে। কিন্তু এর মধ্যে দেখা গেছে যে আপনার ফ্যামিলি যে এক্সপেন্সেস ওটা কিন্তু 25 থেকে বেড়ে 35,000 টাকা হয়ে গেছে। তা এখন 3 লাখ টাকা এমার্জেন্সি ফান্ডে আপনার কিন্তু চলবে না। এক্ষেত্রে আপনার 4,20,000 টাকা এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন পড়বে, যেহেতু আপনার মান্থলি এক্সপেন্সেস বেড়ে গেছে। তা প্রতি বছর অ্যাটলিস্ট এই জিনিসটা রিভিউ করে নেবেন, এবং কোনো ধরনের কোনো প্রলোভনে আপনি আপনার এমার্জেন্সি ফান্ডকে হাত লাগাবেন না। এবং এর সাথে সাথে রিকোয়েস্ট করব, আপনার হেলথ ইন্স্যুরেন্স যতটা সম্ভব আগে শুরু করে দিন, যাতে হেলথ ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিট আপনি নিতে পারেন। কেননা একটা হেলথ ইন্স্যুরেন্সের সমস্ত বেনিফিট কিন্তু প্রায় 3 বছর প্রিমিয়াম দেওয়ার পরে আমাদের কাছে আসে, তার আগে পর্যন্ত সমস্ত বেনিফিট আনলক হয় না। সুতরাং যতটা তাড়াতাড়ি আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি শুরু করতে পারবেন ততটা তাড়াতাড়ি আপনি শুরু করে নিন। বিশেষ করে আপনি যদি 35 অ্যাবভ হন, তাহলে তো অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্স করে নিন। আশা করি ভিডিওটি আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করবে। সুজয় বৈদ্য, সাইনিং অফ।